Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. তো তোমরা এখন পাচ্ছ এএনএম জিএনএম সায়েন্স পিওয়াইকিউ ক্লাস, অর্থাৎ এএনএম জিএনএম পরীক্ষায় বিগত বছরে কি ধরনের কোশ্চেন এসেছে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো এখানে সায়েন্স পার্ট আমরা জানি 75 মার্কস রয়েছে, 75 নাম্বার এখানে কিন্তু আছে, অর্থাৎ অনেকটাই আছে। তো সেটাকে মাথায় রেখে এই পিওয়াইকিউ সেশন তোমরা পাচ্ছ। তো এখানে আমরা যদি দেখি 30 নম্বর বায়োলজি থেকে 1 নম্বরে কোশ্চেন থাকবে এবং 10টি কোশ্চেন তোমরা এমন পাবে যেখানে 2 করে মার্কস থাকবে। ওকে, পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 15টি কোশ্চেন পাবে 1 নাম্বার এবং 5টি কোশ্চেন পাচ্ছ 2 নাম্বার করে। তাহলে টোটাল মার্কস যদি দেখি 75 মার্কস এখানে আছে। তো কি ধরনের কোশ্চেন আসছে পরীক্ষায়, বিগত বছরে এসেছে অলরেডি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের যে সিলেবাস আছে জীবন বিজ্ঞানে সেটা যদি একবার দেখে রাখো, খুব বেশি যেগুলো 9-10-এ তোমরা পড়েছো, যে চ্যাপ্টারগুলো পড়েছো সেগুলোই কিন্তু আছে। অর্থাৎ জীবন, তার বৈচিত্র্য, জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে প্রাথমিক ধারণা, কোষ, কলা, মানবদেহের প্রধান অঙ্গ, সালোকসংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক, পরিপাক, খাদ্য, ভিটামিন, পাশাপাশি উদ্ভিদ প্রাণী সংবহন, রেচন ইত্যাদি চ্যাপ্টারগুলো কিন্তু আছে। এবং পদার্থবিদ্যা থেকে আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে এবং রসায়নবিদ্যা থেকে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এবং এই সমস্ত চ্যাপ্টার ছাড়া আরো আমাদের পিওয়াইকিউ, অর্থাৎ বিগত বছরে কেমন কোশ্চেন এসেছে সেটা বুঝতে গেলে সেই প্রশ্নগুলো কিন্তু দেখতে হবে এবং সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি আজকের ক্লাস। তো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুই ধরনের কোশ্চেন একটু আজকের ক্লাসে পাবে। সেখানে তোমরা দেখতে পাবে যে কেমন কোশ্চেন এসেছে। যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো এবং সেশনটি লাইক করো, শেয়ার করো। চলো, তো প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, সিস্টেমা ন্যাচুরি নামক বইটির রচয়িতাকে? সিস্টেমা ন্যাচুরি বইটির রচয়িতাকে? চার্লস ডারউইন, রবার্ট হার্ডিং, হুইটেকার, ক্যারোলাস লিনিয়াস, জিন ব্যাপটিস্ট ল্যামার্ক। তো এখানে সঠিক উত্তর কি হবে? সিস্টেমা ন্যাচুরি বইটির লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের পারা উচিত। চার্লস ডারউইনের রয়েছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হলো কোনটি? আচ্ছা, এখানে ইন সিটু এক্স সিটু কনজারভেশন থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেকটা সালে। আমি যদি দেখি লাস্ট 2-3 বছরে প্রত্যেক বছর ইন সিটু এক্স সিটু থেকে তোমার প্রশ্ন পেয়েছি। তো এক্স সিটু কনজারভেশন এবং ইন সিটু কনজারভেশন কি সেটা আমাদের জানতে হবে। তো ইন সিটু কনজারভেশন অর্থাৎ প্রাণীরা বা উদ্ভিদরা, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে যদি বলি, যে পরিবেশে তারা বেড়ে উঠেছে সেই পরিবেশটাকে যদি সংরক্ষণ করা হয়, যেমন জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, অভয়ারণ্য, এগুলো ইন সিটু কনজারভেশন। কিন্তু বীজ ব্যাংক এটা কিন্তু আলাদাভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়, যেটাকে এক্স সিটু কনজারভেশন বলবো। এছাড়াও আমরা যদি বলি চিড়িয়াখানা, চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি সংরক্ষণ করা হয়, সেটাকে আমরা এক্স সিটু কনজারভেশন বলবো। ওকে, অ্যাকুরিয়াম, বিভিন্ন জলজ প্রাণীদের আলাদা করে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে সংরক্ষণ করা হয়, সেটাকেও আমরা বলবো এক্স সিটু কনজারভেশন। নিম্নলিখিতগুলির কোনটি গ্লুকোজ অণু? আচ্ছা, এখানে পাশাপাশি আছে মানে এরকম ভেবে নিতে হবে। প্রথম অপশন ধরো C3H6C3 O3 আর কি, এটা O3 হবে। আচ্ছা, পরের অপশন যদি দেখি C3H5OH। আচ্ছা, তারপরেরটা হচ্ছে C6H12O6, C6H10
O5। তো এই চারটি অপশনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটি গ্লুকোজ হলো। খুবই সহজ কোশ্চেন, কিন্তু যারা একটু পড়বে তারাই পারবে, কারণ সালোক সংশ্লেষ পড়তেই হবে এবং সালোক সংশ্লেষে তোমার সেখানে গ্লুকোজের সমীকরণ আমরা পাবো। তো সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে এখানে, C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ। সহজ কোশ্চেন কিন্তু। আচ্ছা, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? তো এইখানে আমাদের কিন্তু একটু ডিটেলসে যেতে হবে। ক্রোমোজোম কি, বা ক্রোমোজোমের কোন কোন অংশের সঙ্গে কি কি যুক্ত থাকে, নিউক্লিয়াস কি, নিউক্লিওলাস কি, নিউক্লিয় পর্দা কি, ইত্যাদি বিষয়ে ডিটেলসে জানতে হবে, সেই জায়গাটা পড়তে হবে। এখানে আমি জাস্ট কোশ্চেন কেমন এসছে সেগুলো বিশ্লেষণ করছি। তো এখানে সেকেন্ডারি যে পার্ট আছে বা সেকেন্ডারি খাঁজ, গৌণ খাঁজ যেটা আমরা বলবো, সেখানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। মানুষের ABO ব্লাড গ্রুপের আবিষ্কারক হলো কে? বলো। মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি ABO ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপকে আবিষ্কার করেছে লাস্ট 2023 সালের কোশ্চেন। কিন্তু এই যে কোশ্চেন গুলো করাচ্ছি 2023 সালে কেমন কোশ্চেন এসছে। হ্যাঁ, এখানে কিন্তু 40টা বায়োলজি, বা আমরা যদি দেখি 25টা তোমার 15, 5, 20টা তোমার ফিজিক্সের কোশ্চেন, এতটা কোশ্চেন নেই, 25টা কোশ্চেন আমি রেখেছি ওভারঅল। এগুলো মোটামুটি সহজ, এছাড়াও যেগুলো আছে একই রকমই আছে, সব খুব কঠিন কিন্তু না। এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন। আচ্ছা, মানুষের এই যে এবিও ব্লাড গ্রুপ বলছি, টোটাল এখানে কয় ধরনের ব্লাড গ্রুপ আমরা পাচ্ছি? দেখো, এ, বি, এবি এবং ও, এই 4 ধরনের ব্লাড গ্রুপ একসঙ্গে কিন্তু এবিও ব্লাড গ্রুপ বলা হয়। ঠিক আছে, এবার যদি বলি তোমার রক্তের গ্রুপ কি, তুমি শুধু বলবে না যে আমার রক্তের গ্রুপ এ বা ও বা এবি, এর সঙ্গে আবার একটা পজিটিভ নেগেটিভ যুক্ত হচ্ছে, যেটা RH ফ্যাক্টর বলি। রক্তের RH ফ্যাক্টর আবিষ্কারক কে? যদি প্রশ্ন আসে যে RH ফ্যাক্টর আবিষ্কারক কে, RH ফ্যাক্টরের আবিষ্কারক মনে রাখবে কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার, দুইজন আবিষ্কারক করেছিল RH ফ্যাক্টরের। যদি RH ফ্যাক্টর রক্তে পাওয়া যায় তাহলে সেইটা হবে পজিটিভ গ্রুপ, যদি থাকে তাহলে পজিটিভ, যদি না থাকে নেগেটিভ। অর্থাৎ এই রক্তের গ্রুপ আবার এইভাবে ভাগ হচ্ছে, এ থেকে আমরা এ পজিটিভ এবং এ নেগেটিভ পাবো। ঠিক আছে, এ পজিটিভ এ নেগেটিভ। তাহলে এখানে বি প্লাস এবং বি মাইনাস, এবি প্লাস এবি মাইনাস, এভাবে কিন্তু ব্লাড গ্রুপ পাচ্ছি। ও পজিটিভ ও নেগেটিভ, এইভাবে ব্লাড গ্রুপ পাওয়া হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে RH ফ্যাক্টর যদি উপস্থিত থাকে সেই গ্রুপটা হবে পজিটিভ গ্রুপ, আর যদি না পাওয়া যায় তাহলে নেগেটিভ গ্রুপ, এটা মনে রাখবে। পাশাপাশি আরো 2-3টে কোশ্চেন এখান থেকে হয়, অনেক কোশ্চেন হয়, যেমন সার্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয়? অর্থাৎ সব গ্রুপের ব্যক্তিকেই, মানে গ্রুপের ব্যক্তিকেই রক্ত দিতে পারে, সেটা হচ্ছে ও। ঠিক আছে, এখানে কোনো অ্যান্টিজেন নেই, এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না বলে এরা সবার রক্ত গ্রহণ করতে পারে, ওই জন্য এবিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। রক্ত সংবহন আবিষ্কারক কিন্তু উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে রক্ত সংবহন আবিষ্কার করেছিল। পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এটা যদি দেখি আমরা অভিব্যক্তি রিলেটেড কোশ্চেন, তাই তো? পাখির ডানা পতঙ্গের ডানা, এটাকে কি বলতে পারি? সমবৃত্তীয় গঠন, সমসমস্ত গঠন,
লুপ্তপ্রায় গঠন নাকি জাতিগত গঠন? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমরা বলবো অপশন এ, সমবৃত্তীয় গঠন, একই জাতীয় গঠন। তাদের ডানার তোমার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আলাদা হতে পারে, কিন্তু বৃত্তীয়, একই ক্যাটাগরি, মানে একই কাজে ব্যবহার করছে। আচ্ছা, নিম্নলিখিত গুলির কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? গুয়ানিন ডিএনএ তে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। থিয়ামিনটা ডিএনএ তে থাকে এবং আরএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিনের জায়গায় ইউরাসিল থাকে, ইউরাসিল, সাইটোসিন। এবার প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি? এগুলো আমরা জানি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, যেটা বলছি বেস মানে ক্ষার, তাই তো? তো গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন। যদি বলো অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কি? অ্যাডেনিনের পরিপূরক ক্ষার হচ্ছে থাইমিন। এটা হচ্ছে পরিপূরক ক্ষার, পরিপূরক ক্ষার। তাহলে কোশ্চেনটা যদি আসতো অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কোনটি, বলতে হবে থিয়ামিন বা থাইমিন। ওকে, গুয়ানিনের পরিপূরক ক্ষার সাইটোসিন। নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? তো হরমোন থেকে কোশ্চেন পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আছে। বায়োলজির যে পার্টগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন থাকবে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে ডিটেলসে গিয়ে পড়ি, দেখা যাবে প্রায় সব প্রশ্নই কমন আসছে। ঠিক আছে, কোনো হতাশার জায়গা নেই। হ্যাঁ, কম্পিটিটিভ সিলেবাস একটা ধোঁয়াশার জায়গা, অনেক বাউন্ডারি, কিন্তু এখানে যদি দেখি সাবজেক্ট ভিত্তিতে আমরা প্রশ্ন কিন্তু একদম হুবহু কমন পাবো বা আমাদের নলেজের মধ্যেই থাকবে। এমন না যে খুব মানে বাইরের কোশ্চেন চলে এসছে, এরকম কিন্তু হয় না। ট্রপিক হরমোন বলতে কি বোঝাচ্ছে সেটা জানতে হবে। তার আগে এর উদাহরণ হচ্ছে এসিটিএইচ, ঠিক আছে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা পিটুইটারি থেকে নির্গত হয়। তো আমরা এমন কিছু হরমোন পাবো যেসব হরমোন একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর অন্তঃক্ষরা গ্রন্থি বা দেহের অপর কোনো অংশ, অপর কোনো কোষ ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে ট্রপিক হরমোন বলা হবে। উদাহরণ যদি বলি এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অংশে উদ্দীপিত করে এবং অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা হরমোন যখন অন্য একটা গ্রন্থিকে উদ্দীপিত করছে, সেই হরমোনগুলোকে আমরা ট্রপিক হরমোন বলবো। বুঝে গেল? ট্রপিক হরমোন হচ্ছে সেটা একটা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে আবার একটা অনাল গ্রন্থিকে উদ্দীপিত করছে যে আরেকটা হরমোন নিঃসরণের জন্য। ওকে, চলো, অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয়। তো আমরা বেশ কিছু ট্রপিক হরমোন পাবো, এরপরে আরো এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। পাকস্থলী থেকে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। মানবদেহের পাকস্থলীতে HCl পাওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে সংকেতটা কি? HCl, H অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন, এটা একটা অ্যাসিড এবং এটা একটা তীব্র অ্যাসিড। হ্যাঁ, খুব টেম্পার। HCl এর পিএইচ লেভেল খুব, মানে অ্যাসিডের একদম সেই 1-2 এরকম হয়, গাঢ় HCl থাকে মানবদেহে। তো সেটা কি করে, খাদ্যের মধ্যে কোনো রকম যদি জীবাণু থাকে সেগুলোকে কিন্তু ধ্বংস করে। ঠিক আছে, আচ্ছা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে পাকস্থলীর কোন কোষ? পাকস্থলীর মধ্যে যদি দেখি অক্সেন্টিক কোষ আমরা পাবো, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। তো এই প্রশ্নগুলো যদি আমরা একটু ডিটেলস পড়তে হবে, একেবারে ফ্ল্যাট কোশ্চেন কিন্তু নয় যে HCl কোন অংশ থেকে নির্গত হয়, লালা গ্রন্থি, পাকস্থলী, অগ্নাশয় বা থাইরয়েড গ্রন্থি, এরকম কিন্তু দিল না। এখানে কিন্তু পাকস্থলীর কোন অংশ থেকে
হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? এই কোশ্চেনটাও কিন্তু গত বছর 2023 সালের এএনএম জিএনএম পরীক্ষার প্রশ্ন। হৃৎপিণ্ডের আমরা জানি মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 4টি, 2টি অলিন্দ 2টি নিলয়। এটাকে আমরা বাম অলিন্দ যেটা বাম দিকে আছে, ডান অলিন্দ ডান দিকে, বাম নিলয় ডান নিলয়, এই 4টি প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠের সর্বাধিক পুরু পেশি যেটা মোটা, সব থেকে মোটা পেশি বা পুরু পেশি স্তর থাকে কোন অংশে যদি বলে, সঠিক উত্তর মনে রাখবে বাম নিলয়, অপশন ডি বাম নিলয়। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় কি? শক্তি হিসেবে কি সঞ্চিত হয়? স্টার্চ, ফ্যাট, গ্লাইকোজেন, কোলেস্টেরল। তো এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। যকৃতে এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে গ্লাইকোজেন, অপশন সি। নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? মাইটোকন্ড্রিয়া থাকে না কোন কোষে বলো? তো আমাদের মানুষের শরীরেও যদি আরবিসিতে দেখি, আরবিসি লোহিত রক্তকণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এখানে ইউক্যারিওটিক জীবগুলোর নাম দেওয়া হয়েছে। সঠিক উত্তর তোমার এখানে অপশন বি হয়ে যাবে, মোনোসার্কোমোনোডিস এক্সলিস। এই জীবের তোমার মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এগুলো একটু কিন্তু টাফ কোশ্চেন আমি বলবো, মানে এগুলো টাফ বলতে এগুলো আমাদের পড়তে হবে যখন কোষ পড়ানো হবে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ। এই কোষ যুক্ত প্রাণীগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারবো, তখন ডিটেলসে এগুলো জানা যাবে। আচ্ছা, অণুচক্রিকার প্রধান কাজ হলো কি বলো? অণুচক্রিকা, অণুচক্রিকা রক্ত কণিকার একটা পার্ট, তাই তো? মানবদেহের যদি রক্তের কথা বলি, রক্তকে আমরা যদি দেখি তার মধ্যে কি কি উপাদান রয়েছে, প্রাথমিকভাবে আমরা দেখব রক্ত কণিকা এবং রক্ত রস বা প্লাজমা। তো রক্ত কণিকা এর আবার 3টি ভাগ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। তো এদের আবার এক একটা ফাংশন বা কাজ আছে। আমরা জানি লোহিত রক্তকণিকা রক্তের মধ্যে অক্সিজেন সরবরাহ করে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু প্রতিরোধ করে, অণুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে। অর্থাৎ এখানে যে অপশনগুলো আমরা পাচ্ছি, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, রক্ত তঞ্চন মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন কণিকা? অণুচক্রিকা, যেটাকে প্লেটলেট বলা হয়। নিচের কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পাচিত খাদ্য কোন অংশ শোষণ করে? গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয় নাকি ক্ষুদ্রান্ত? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, এটা প্রত্যেকেই পারবে, ক্ষুদ্রান্ত হয়ে যাবে, অপশন ডি, যেটা পাচিত খাদ্য শোষণ করছে। বিসিজি টিকা ক্ষেত্রে বিসিজি এর ফুল ফর্ম কি বলো? বিসিজি টিকা কোন ক্ষেত্রে দেওয়া হয়? যক্ষ্মা রোগের টিকা, তাই তো? যক্ষ্মা বা টিউবারকুলোসিস। তো এইখানে বিসিজি রোগের টিকা যদি দেখি, বিসিজি তো টিকার নাম, বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্লেমেট গুয়েরিন, অপশন বি এখানে সঠিক উত্তর আছে। সালফিউরিক অ্যাসিড হলো একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, চতুক্ষারীয়। তো এটা অ্যাসিড ক্ষার লবণ, অর্থাৎ রসায়নবিদ্যার একটা কিন্তু চ্যাপ্টার আছে যেখানে কোনটি অ্যাসিড কোনটি ক্ষার, এবার অ্যাসিডের মধ্যে কোনটি একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, সালফিউরিক অ্যাসিড এর সংকেতটা কি? সালফিউরিক অ্যাসিড সংকেত হচ্ছে H2SO4। H2SO4, এখানে হাইড্রোজেন কটা রয়েছে? হাইড্রোজেন কটা আছে বলতো? এখানে হাইড্রোজেন রয়েছে 2টি, হাইড্রোজেন রয়েছে 2টি।
অর্থাৎ এটা হয়ে যাবে দ্বিক্ষারীয়। যদি বলি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কত ক্ষারীয়? এটা কিন্তু এক ক্ষারীয়, কারণ এখানে হাইড্রোজেন একটি আছে। ত্রিক্ষারীয় অ্যাসিড আমরা পাবো H3PO4, এটা আছে ত্রিক্ষারীয় অ্যাসিড যেখানে হাইড্রোজেন রয়েছে 3টি। এইভাবে কিন্তু একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় আমরা বার করতে পারবো। রান্নার গ্যাসের মূল উপাদান হলো কোনটি বলো? প্রত্যেকটা পারবে। রান্নার গ্যাস, যেটাকে আমরা এলপিজি বলছি, এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এই এলপিজি এর প্রধান উপাদান যদি আমরা দেখি, প্রোপেন এবং বিউটেন থাকে। অপশন এ। এখানে অন্য অপশনগুলো হচ্ছে না। প্রোপেন, বিউটেন, এছাড়াও থাকে আইসোবিউটেন। এছাড়াও কি থাকে? আইসোবিউটেন। যদি এবার বলে যে প্রোপেন বিউটেনের মধ্যে কোনটি বেশি থাকে, বলবে বিউটেন। যদি প্রোপেন এবং বিউটেন এদের মধ্যে কোনটি বেশি থাকে, তখন হবে বিউটেন। যদি বলা হয় সিগারেটের যে গ্যাস লাইটার বলে, যেগুলো চলতি পাওয়া যায়, তো গ্যাস লাইটারের কি কি কোন গ্যাস থাকে বা কোন উপাদান থাকে, সেখানে শুধু বলবে বিউটেন। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 1 MB মেমোরি থেকে 1 GB মেমোরি প্রায় কত গুণ বড় বলো? প্রশ্নটা কিন্তু খুব ইজি এবং আমাদের প্রত্যেকের এগুলো জানা, তাই তো? মানে জানা বলতে এই টার্মগুলো আমরা প্রত্যেকে জানি। এমবি মানে কি? মেগাবাইট। জিবি মানে গিগাবাইট। তো প্রথমে যদি বলি একদম শুরু থেকে, তাহলে 4 বিটস, প্রথমে হচ্ছে বাইটের আগে বিটস পাবো, 4 বিটস হবে 1 নিবিল, NIBBLE, 1 নিবিল। 8 বিটসে পাবো 1 বাইট। দেখো 8 বিটসে পাচ্ছি 1 বাইট, 16 বিটসে 1 ওয়ার্ড। তো এখানে যদি বলি 1024 বাইট, এখানে পাবো 1 কিলোবাইট, 1 কেবি, খুব ছোট কিন্তু। হ্যাঁ, তারপর 1024 কিলোবাইটে পাবো 1 এমবি, 1 মেগাবাইট। আবার 1024 এমবিতে পাবো, 1024 এমবিতে আমরা পাচ্ছি 1 জিবি, 1 জিবি অর্থাৎ গিগাবাইট। 1024 জিবিতে আমরা পাবো 1 টিবি, টেরাবাইট। তো এইভাবে কিন্তু হচ্ছে। তাহলে 1 এমবি থেকে 1 জিবি ডিফারেন্সটা কত? 1024টা এমবি লাগবে, তারপর 1 জিবি হবে। তাহলে প্রায় বলেছে প্রায় 1000 গুণ বড়, বা এটা আমরা যদি বলি তাহলে 1024 গুণ বড় বললেও ভুল হবে না। 1024 এমবি ইকুয়াল টু 1 জিবি। বোঝা গেল? এটা প্রত্যেকে তোমরা আশা করি জানো। পরবর্তী কোশ্চেন, দুধ একটি কি ধরনের দ্রবণ? এখানে এটা কিন্তু সেই দ্রবণ দ্রাব্যতা থেকে প্রশ্ন। ঠিক আছে, দ্রবণ কত ধরনের হয়? প্রকৃত দ্রবণ, অপ্রকৃত দ্রবণ, ঠিক আছে, বা সমসত্ব, অসমসত্ব, আর এটা হচ্ছে কলয়েড দ্রবণ। ঠিক আছে, অণুগুলোর ব্যাসের উপরে ডিপেন্ড করেছে। তো এখানে সম্পৃক্ত, অতিপৃক্ত আছে, আবার কলয়েড, প্রলম্বন, তো অনেক সেকশন রয়েছে। দুধকে আমরা বলবো একটা কলয়েড। এবং কলয়েডের মধ্যে আবার কি ধরনের কলয়েড? সল, জেল, ইমালশন, কঠিন সল, কঠিন জেল ইত্যাদি অনেক ভাগ রয়েছে। তো কলয়েডের মধ্যে এটা আবার ইমালশন বলা হয়। এখানে বিস্তার দশা এবং মাধ্যম দুটোই তরল, তরল প্লাস তরল। দুধ মানে সেখানে দুধ আর জল রয়েছে। কলয়েড কণার ব্যাস আছে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। এটা হচ্ছে কলয়েড কণার ব্যাস।
এরকম যদি কণার ব্যাস হয় তাহলে সেই দ্রবণটাকে কলয়েড দ্রবণ বলা হবে। কলয়েড কণার ব্যাস। পরবর্তী কোশ্চেন, কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? বল মানে হচ্ছে ফোর্স। তো নিউটনের গতিসূত্রের সংখ্যা 3টি এবং একটা আছে মহাকর্ষ সূত্র। তো প্রথম থেকে কি জানতে পারি, দ্বিতীয় থেকে তৃতীয় থেকে, এগুলো আমরা পড়বো পরে ডিটেলসে। তো কোন সূত্রটি থেকে বলের সংজ্ঞা, একদম প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাচ্ছি। এবং আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে জাড্য ধর্ম। কি পাচ্ছি? প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা 1 নাম্বার। 2 নাম্বার পাচ্ছি বস্তুর মধ্যে যে জাড্য ধর্ম আছে, এটা কোথা থেকে পাচ্ছি? প্রথম গতিসূত্র। এই জাড্য ধর্মের আবার দুটো ভাগ রয়েছে, স্থিতিজাড্য এবং গতিজাড্য। স্থিতি ও গতিজাড্য দুটো আলাদা, আমরা পরে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাচ্ছি, তৃতীয় থেকে, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এগুলো ছিল 20টা ক্যাটাগরি 1। এবার মজার বিষয় হচ্ছে ক্যাটাগরি 2। এখানে একের বেশি অ্যান্সার থাকবে এবং প্রশ্নটা তোমাকে একই রকম স্টাইলেই থাকবে। ওকে, অর্থাৎ এখানে কোশ্চেন কিন্তু খুব কঠিন না, তুমি পারবে, কিন্তু উত্তর একটা না, একের বেশি হতে পারে, 2টি হতে পারে, 3টি হতে পারে, বা একটিও হতে পারে। খুব মজার জায়গা এটা। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? ভাইরাস ঘটিত প্রচুর রোগ রয়েছে। ওকে, ব্যাকটেরিয়া ঘটিত প্রচুর রোগ আছে, আদ্য প্রাণী ঘটিত রোগ রয়েছে। তো এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগের মধ্যে এইডস বলবো, ইনফ্লুয়েঞ্জা বলবো। যদি বলি নিউমোনিয়া, এটা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টিটেনাস, এই দুটো কিন্তু মনে রাখবে, এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, তাহলে এইডস, ইনফ্লুয়েঞ্জা, টিএমভি উদ্ভিদের ক্ষেত্রে টিএমভি, টোব্যাকো মোজেক ভাইরাস, পিএমভি পি মোজেক ভাইরাস, বিন মোজেক ভাইরাস, উদ্ভিদ ভাইরাস রয়েছে, হাম রয়েছে, ভাইরাস ঘটিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, এইডস, এগুলো কিন্তু নিউমোনিয়া, টিটেনাস, যক্ষা, কুষ্ঠ, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 22 নম্বর প্রশ্ন হচ্ছে, জাইলেম কলার অধীনে নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? তো উদ্ভিদ দেহের যে জটিল স্থায়ী কলা আছে তার মধ্যে সেটাকে আবার দুটো ভাগ আছে, একটা জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমকে বলা হয় মৃত, ফ্লোয়েমকে বলা হয় জীবিত কলা। তো জাইলেমের মধ্যে যেগুলো আছে, যে কোষগুলো আছে, তার মধ্যে দেখা যাবে কোন কোষ বা কোষগুলি মৃত। সঠিক উত্তর কি কি হবে বলতো? জাইলেমের মধ্যে 4টি জিনিসই রয়েছে, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে প্রথম 3টি হচ্ছে মৃত। তাহলে এখানে অ্যান্সার কটা পাচ্ছি? কোশ্চেন কিন্তু কঠিন না, এগুলো একদম ক্লিয়ার তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, একটু একটু মনে রাখলে হবে না। আর জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে জীবিত। ঠিক আছে, এটা হচ্ছে জীবিত, আর বাদ বাকি যেগুলো দেখলে এগুলো হচ্ছে মৃত। আচ্ছা, এখানে প্রশ্নটা ইংরেজিতে রয়েছে, দেখো প্রশ্ন এর বাংলায়ও আছে। আর প্রশ্নটা কি, ইন হিউম্যান, মানব দেহে ডেফিসিয়েন্সি অফ ক্যালসিফেরল লিডস টু, অর্থাৎ ক্যালসিফেরল এটা কি? ক্যালসিফেরলের অভাবজনিত কারণে কি কি হতে পারে? নাইট ব্লাইন্ডনেস, ভেরি ভেরি উইকেট অস্টিওম্যালেসিয়া। ক্যালসিফেরল মানে হচ্ছে, প্রত্যেকে জানে, এটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট হয়, অস্টিওম্যালেসিয়া। বেরি বেরি হয় ভিটামিন B1 এর জন্য, এবং নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতখানা ভিটামিন এর অভাবে হয়। তো এইগুলো আমরা প্রত্যেকে জানি এবং এগুলো অ্যান্সার করতে পারবো।
নিম্নলিখিত কোন শ্বেত রক্তকণিকা বা রক্তকণিকা শ্বেত রক্তকণিকাগুলি অদানাদার যুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয়? তাহলে একটু আগে আমরা বলছিলাম রক্তের মধ্যে রক্তকণিকা, রক্তরস, রক্তকণিকার মধ্যে আবার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আছে। শ্বেত রক্তকণিকার আবার দুটো ভাগ, একটা হচ্ছে দানাদার বা দানাযুক্ত, আর একটা হচ্ছে দানাবিহীন বা অদানাদার যুক্ত। ঠিক আছে, দানাদার কি কি রয়েছে? ইউসিনোফিল, বেসোফিল, ওকে, নিউট্রোফিল, এগুলো হচ্ছে। আচ্ছা, এখানে লিম্ফোসাইট, মনোসাইট হচ্ছে দানাবিহীন, এগুলো হচ্ছে দানাবিহীন। দানাদার রয়েছে বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল। 25 নম্বর কোশ্চেন, এবং এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বা কোনগুলি কোএনজাইম? এনজাইম মানে কি? উৎসেচক। এনজাইম মানে উৎসেচক, এটা হচ্ছে কোএনজাইম, সহকারী উৎসেচক। সহকারী উৎসেচক। তো এর এক্সাম্পল যদি আমরা দেখি, Mg2+, Mn+, এগুলো তো আয়ন, এগুলো কোন রকম এনজাইম। আমরা এনজাইম যদি দেখি সেগুলো এক ধরনের প্রোটিন হয়। FADH, ভিটামিন এ, এগুলো বলা হচ্ছে কোএনজাইম। অপশন এ এবং ডি এখানে সঠিক উত্তর আছে। ওকে, তাহলে এই যে কোশ্চেন ক্যাটাগরি 2, এটা নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তার কিছু নেই। আমাদের যে জিনিসগুলো আছে একটু ডিটেলসে এবং মনে রাখতে হবে, ক্লিয়ার, গুলিয়ে ফেললে হবে না, এর সাথে ওটা মিলিয়ে ফেললে হবে না, তাহলে অ্যান্সার কিন্তু করা যাবে। তাহলে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন আছে প্রত্যেকে যারা ক্লাসে ছিলে। আমি বলবো উভয় ছেলে মেয়ে সকলে কিন্তু এই এএনএম জিএনএম পরীক্ষা দিতে পারবে। যেখানে কোনো রকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে মাস্ট, এরকম কিন্তু নেই। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারো, এবং এমন না যে তুমি আগে সায়েন্স পড়োনি বলে তো আর পারবে না। তোমার মধ্যে সব কিছুই আছে, তুমি সেগুলো ঠিকঠাক পড়োনি বলে পারোনি, এটা কিন্তু বাস্তব। কম্পিটিটিভ সিলেবাস যদি আসো তুমি, সেখানে কি হচ্ছে, তোমাকে ম্যাথ, ইংরাজি, রিজনিং, জিকে সব পড়তে হবে। সেখানেও এমন স্টুডেন্ট রয়েছে যারা ইতিহাস নিয়ে পড়েছে, তারা যতটা স্পিডে অঙ্ক করবে, যারা নতুন সায়েন্স নিয়ে পড়েছে বা ম্যাথমেটিক্স নিয়েও পড়েছে, তারা অত স্পিডে পারবে না। অর্থাৎ সবকিছু অভ্যাসের ব্যাপার। তোমার মধ্যে সমস্ত ক্যাটাগরি কোয়ালিটি আছে, তোমাকে সেটা আবিষ্কার করতে হবে। সেটাকে যত মাথায় ঘষা করবে ততটাই উন্নতি হবে। বোঝা গেল? অর্থাৎ আমার বক্তব্য এটাই, তুমি হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়েছো মানে পারবে না সায়েন্স, এরকম কিন্তু না। তুমি পড়োনি তাই পারো, যেই পড়বে সেই কিন্তু আবার সব পারবে। এগুলো মনে রাখতে হবে, চর্চা করলে মনে থাকবে। যদি চর্চা না করো, যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা যে সব পারবে তা কিন্তু নয়। অর্থাৎ তারাও যদি চর্চা না করে তারাও ভুলে যাবে। সবকিছু তোমার চর্চার ব্যাপার। কম্পিটিটিভ সিলেবাস বা তোমার এই সমস্ত জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড সিলেবাস, এগুলো তুমি দীর্ঘদিন পড়ার পাশাপাশি এগুলো তোমাকে মানে কন্টিনিউ পড়ে যেতে হবে, রিভিশন দিতে দিতে, ঠিক আছে, এবং লেগে থাকতে হবে, তবেই সাফল্যটা আসবে। এবং আমরা সেই উদ্দেশ্যেই দেখতে পাচ্ছি এনএম জিএনএম ব্যাচ লঞ্চ করেছে। আগামী 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং তার আগে বলবো সকলে ভর্তি হয়ে যাও। কারণ কি? কারণ যখন কন্টিনিউ শুরু হয়ে যাচ্ছে মানে পরপর ক্লাস চলতেই থাকবে। যারা প্রথম থেকে ভর্তি হবে সব ক্লাসগুলো লাইভ পাচ্ছ, যারা 10 দিন পরে ভর্তি হবে তারা কিন্তু আগের ক্লাসগুলো রেকর্ড দেখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবে। অর্থাৎ আমাদের ক্লাস বা কোর্স ফি এটা আছে 1540 টাকা, এমন কিছু বেশি নয়। সেখানে তোমরা টোটাল সিলেবাসটা কভারেজ পাচ্ছ একদম 4 মাসের মধ্যে। ওকে, টোটাল এমসিকিউ দিয়ে পরীক্ষার মতো করে ক্লাস করানো হবে দায়িত্ব সহকারে। ঠিক আছে, তো এখানে আজকের আলোচনা আমি এন্ড করছি। প্রত্যেকে যারা আমাদের টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকবে, ফেসবুকে ফলো রাখতে পারো, এবং TWS একাডেমি এই অ্যাপ ডাউনলোড করে এখানে তোমাকে পেড কোর্স পারচেস করতে হবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা।